স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা পড়বো অ্যারোমেটিক যৌগ ও এর নামকরণ। অ্যারোমেটিক যৌগ কি এটা অলরেডি আগে আমরা জেনেছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে কি? বেনজিন হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মূল যৌগ হলো কি? বেনজিন, তাই না? এখন জি স্যার। এই বেনজিন থেকে হাইড্রোকার্বন মানে কি এটা তো আমরা জানি যে হাইড্রোকার্বন হলো কার্বন আর হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেন দিয়ে কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগগুলোকে আমরা কি বলি? হাইড্রোকার্বন। তো বেনজিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং এইটাই হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মূল, এটা হলো বেনজিন। এখন দেখো এখানে 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন আছে। আবার এই 6টা হাইড্রোজেন থেকে যদি একটা হাইড্রোজেন আমি মিথাইল মূলক দ্বারা সরাই তাহলে এইটা হলো মিথাইল বেনজিন বা টলুইন। আবার যদি ইথাইল মূলক দিয়ে সরাই তাহলে সেটার নাম হবে ইথাইল বেনজিন, এটার আর কোনো ডাক নাম নেই। তারপরে এইটার নাম হলো ন্যাপথলিন। ন্যাপথলিন হলো 2 অণু বেনজিন অণু, 2টা বেনজিন রিং একসাথে আছে, এটা সংকেত হলো C10H8, C10H8। স্যার তো স্যার এটার নাম হলো ন্যাপথলিন। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। স্যার নেপথলিন নিয়ে স্যার একটা ওই যে পরীক্ষা দেখলাম যে নেপথলিনকে পোড়ালে ওখান থেকে নাকি মানে হাইড্রোজেন গ্যাসটা উড়ে যাবে আর আমরা হচ্ছে পাউডার কার্বন পাবো, মানে কালো কালো কার্বন। হ্যাঁ, এটা যেহেতু কার্বনের যৌগ, শোনো, কার্বন যেখানে আছে সেটাকে পোড়ালে কি হয়? কালো হয়। যেমন কাঠের মধ্যে কার্বন আছে, তো কাঠ পোড়ালে কি হবে? কালো হয় না? কালো। ঠিক একই অবস্থা চিনি পোড়ালেও কি হয়? কালো হয়, তাই না? স্যার রুটি পুড়লেও তো কালো হয়, ওটাও কি হ্যাঁ, কার্বন? রুটির মধ্যে কার্বোহাইড্রেট আছে, কার্বনের যৌগ। ও সোজা কথা, আচ্ছা। যেগুলো কার্বনের যৌগ সেগুলোকে যদি আমরা পুরোপুরি না পোড়াই, আংশিক পোড়াই, তাইলে কার্বন পাওয়া যায়। আর পুরোপুরি পোড়াইলে, যেমন কয়লাটা হলো কার্বন, সেটাকে যদি আরো বেশি করে পোড়াই শেষ পর্যন্ত এটা সাদা ছাইয়ে পরিণত হয়। তো আমরা যে কাঠ পোড়াই সেখানে পুরোপুরি দহন কিন্তু হয় না, কাঠ থেকে কয়লা পর্যন্ত যায়, পিওর কার্বনটা থেকে যায়, কিছু কার্বন অবশিষ্ট থেকে যায়। তারপরে যে কালো ধোঁয়া, কালো ধোঁয়ার মধ্যে কি আছে? কার্বন আছে, ওইটাকে বলা হয় কার্বন ডাস্ট। কার্বন ডাস্ট। এই যে ঘরে আমরা জিনিসপত্র রেখে দিই, কিছুদিন পরে কালো হয়ে যায়, এর মানে বাতাসে প্রচুর ফ্লাই অ্যাশ আছে, উড়ন্ত কণা, এবং সেগুলোর মধ্যে কি আছে? কার্বন আছে। আর এই কার্বনটা আসলো থেকে, যে গাড়ি যখন আমরা চালাই, গাড়ির মধ্যে যে পেট্রোল আছে, ওই পেট্রোলের দহনের ফলে তোমার কার্বন গ্যাস তৈরি হয় ইঞ্জিনে, ওইটা আবার বাতাসে ছড়িয়ে পড়ে। ঠিক একইভাবে মিল কারখানায় একই অবস্থা। তারপরে ন্যাপথলিন তো বুঝতেই পেরেছো, এখানে কার্বন হলো 10টা, হাইড্রোজেন 8টা, অতএব এইটা পোড়ালো কালো একটা। এটা তোমার যে পরীক্ষাটার কথা বললা, এটা দিয়ে বোঝা যায় যে ন্যাপথলিন একটা কার্বনের যৌগ বা অ্যারোমেটিক যৌগ। এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এগুলো সবই হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটার নাম বেনজিন, এটার নাম হলো টলুইন। টলু গাছের ছাল থেকে এটা পাওয়া গেছে, এই কারণে এটার নাম টলুইন, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটার নাম হলো মিথাইল বেনজিন, এটার নাম হলো ইথাইল বেনজিন। তো অ্যারোমেটিক যৌগগুলোকে আমরা অনেক সময় এরিন বলি, এরিন। আচ্ছা, অ্যারোমেটিক শব্দটা আসছে গ্রিক অ্যারোমা থেকে। অ্যারোমা শব্দের অর্থ হলো সুগন্ধ যুক্ত যৌগ বা প্লিজেন্ট স্মেল, হ্যাঁ, যেটাকে আমরা বলি সুগন্ধ। তো সেখান থেকে এই অ্যারোমেটিক কথাটা ব্যবহৃত হয়েছে। এখন বহুকাল ধরেই কিন্তু মানুষ অ্যারোমেটিক যৌগ ব্যবহার করছে। তো গাছগাছালি, বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে যেসব গন্ধযুক্ত যৌগগুলো, সুগন্ধি পাওয়া যেত, তারা মনে করতো যে সেগুলি হলো অ্যারোমেটিক যৌগ। কিন্তু বর্তমানে এমন অনেক অ্যারোমেটিক যৌগ আবিষ্কৃত হয়েছে যাদের সুগন্ধের পরিবর্তে দুর্গন্ধ বা উৎকট গন্ধ আছে। যেমন ফেনলের কথা বলতে পারি, তারপরে বেনজিন, এমন বিশ্রী গন্ধযুক্ত অনেক উৎকট গন্ধযুক্ত, যেমন ধরো জীবজন্তু যদি পচে সেখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসে, এবং সেটাও অনেক অ্যারোমেটিক যৌগ। বুঝতে পেরেছো?
তো তাইলে স্যার বর্তমানে সেই অ্যারোমেটিক যৌগের যদিও অ্যারোমেটিক বলা হয়, অনেক দুর্গন্ধযুক্ত বা বিশ্রী গন্ধযুক্ত যৌগ অ্যারোমেটিক যৌগের অন্তর্ভুক্ত। আচ্ছা, এর পরের স্লাইডটা আমরা দেখি। অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা কি এখন পারবে? সেটা হলো বেনজিন এবং বেনজিনের জাতক। আধুনিক সংজ্ঞাটা কি? বেনজিন থেকে উদ্ভূত যৌগ, বেনজিনের মতো চক্রাকার গঠন বিশিষ্ট যৌগগুলোকে আমরা কি বলি? অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগের ক্লাস হলো তিনটা। মূল হলো বেনজিন, দ্বিতীয় হলো বেনজিনের জাতক, মানে বেনজিন থেকে আমরা পাই যেগুলো, তারপরে হলো বেনজিন এর মতো গঠন, যেমন দেখো পিরিডিন, থায়োফিন, এরকম পাইরল, আরো অনেক রকমের জিনিস আছে যেগুলো বেনজিনের মতো গঠনযুক্ত এবং অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক হাইড্রোকার্বন স্যার, হ্যাঁ, কেরোসিনও কি কেরোসিন না, কেরোসিন হলো প্যারাফিন। কেরোসিনটা হলো প্যারাফিন মিশ্রণ, মানে C5 থেকে অ্যালকেনের মিশ্রণ। C5 থেকে ধরো C8 বা 9 এরকম, এই কার্বন 5 থেকে 8 বা 10 এরকম কার্বন যুক্ত যে অ্যালকেন গুলো আছে সেগুলি হলো কেরোসিন। বুঝতে পেরেছো? কেরোসিন হলো প্যারাফিন, সেটা হলো CnH2n আর +2। প্যারাফিন মানে অ্যালকেনের মিশ্রণ গুলোকে আমরা কি বলি? প্যারাফিন বলি। বুঝতে পেরেছো? কেরোসিনের মধ্যে কিছু অ্যারোমেটিক যৌগ থাকে, এই কারণে কেরোসিন থেকে কিছুটা দুর্গন্ধ বেরিয়ে আসে। বলো। হ্যালো, মানে স্যার বলছেন যে কেরোসিনের থেকেও তো মানে একটা স্মেল আসে, তাহলে এটা অ্যারোমেটিক দিল না কেন তারা? এটার মূল উপাদান হলো প্যারাফিন। বুঝতে পেরেছো? আমরা যে মোম বলি, পেট্রোল যেটা খনিতে পাওয়া যায়, মিডল ইস্ট বা বিভিন্ন কান্ট্রিতে যে তেলের খনি পাওয়া যায়, সেখানে মূল উপাদানটা হলো প্যারাফিন। এখন প্যারাফিন অনেক রকমের আছে। একটা হলো লাইট প্যারাফিন, হালকা প্যারাফিন, তারপরে হলো মিডল, মাঝামাঝি, তারপরে হলো ভারী প্যারাফিন। ভারী প্যারাফিনটা কি? মোম। এই যে আমরা মোম ব্যবহার করি, তার চেয়ে আরো ভারী প্যারাফিন হলো আলকাত্রা। বুঝতে পেরেছো? তাইলে অ্যারোমেটিক যৌগের উৎস হলো আলকাত্রা এবং প্যারাফিন। এগুলো এর সাথে অ্যারোমেটিক যৌগ যে থাকে না তা আছে। অ্যারোমেটিক থাকার কারণে এদের মধ্যে কি পাওয়া যায়? এদের থেকে গন্ধ পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো অ্যারোমেটিক যৌগের অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে আমরা দেখো মনোসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখানে মনোসাইক্লিক মানে কি? একটা চক্র আছে, এই জন্য এটার নাম হলো মনোসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এইটাও একটা মনোসাইক্লিক, কিন্তু এটা কি? এটা হলো দ্বিচক্রিক বা পলিসাইক্লিক। তাইলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন 3 রকমের হতে পারে। একটা হলো মনোসাইক্লিক, যেমন বেনজিন, টলুইন, ইথাইল বেনজিন। আর এইটা হলো ডাইসাইক্লিক বা পলিসাইক্লিক, মানে অনেকগুলো বেনজিন রিং যখন একটা অ্যারোমেটিক যৌগে থাকে সেটাকে আমরা বলি পলিসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস, অ্যারোমেটিক যৌগের উৎসগুলো কি কি দেখো, যেমন কয়লা, ওই যে তুমি যেটা বললা, তারপরে আলকাত্রা, কেরোসিনের কথা বললা না তুমি, কেরোসিনও একটা, তারপরে হলো পিচ, ওই যে আলকাত্রার চেয়ে আরো ভারী, যেটা রাস্তাঘাট বানায়। দেখছো যে পিচ ডালা রাস্তার মধ্যে একটা গন্ধ বেরোয় না? নতুন যখন রাস্তা করে বা রাস্তা যখন তৈরি করে তখন দেখবা যে আশেপাশে বেশ গন্ধ বেরোয়, এর মানে এখানে অ্যারোমেটিক যৌগ আছে। এই পিচটা হলো হেভি পেট্রোলিয়াম, মানে ভারী পেট্রোলিয়াম। এই যে আমরা যে প্যারাফিন ইউজ করি, বেজলিন ইউজ করি, এগুলি সব পেট্রোলিয়াম জেলি। বুঝতে পেরেছো? আচ্ছা, এইখানে দেখো স্ট্রাকচারটা দেখো, এই বেনজিনের স্ট্রাকচারটা দেখো। বেনজিনে কি আছে? 3টা একান্তর দ্বিবন্ধন আছে। কি আছে? একান্তর, মানে এইখানে একটা দ্বিবন্ধন, তারপরে আবার একটা একক বন্ধন, আবার একটা দ্বিবন্ধন, আবার একটা একক বন্ধন, আবার একটা
দ্বিবন্ধন, অর্থাৎ একটা একক একটা দ্বি একটা একক একটা দ্বি, এরকম আবার 3টা দ্বিবন্ধন আর 3টা একক বন্ধন আছে বেঞ্জিনের মধ্যে। বুঝতে পেরেছো? তো তাইলে এখানে পাই বন্ধন আছে কয়টা? 3টা। আর পাই ইলেকট্রন আছে কয়টা? 6টা। পাই ইলেকট্রন আছে 6টা। এটা হলো বেঞ্জিন রিং, এবং প্রতিটা 6টা কার্বনের সাথে একটা করে কি আছে? হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে প্রতিটা কার্বন কি 4 যুগী হয়েছে না এখানে? যেমন দেখো এখানে সি লিখলাম আমি, এদিকে দিলাম আমি দ্বিবন্ধন, তারপরে জি এদিকে স্যার। দিলাম স্যার একক বন্ধন, আর এদিকে দিলাম আমি এইচ। তাহলে 4 যুগী হয়েছে এটা। একটা কোণা আমি দেখিয়েছি, মনে করো এখানে আবার আর একটা সি, এখানে একটা এইচ, তারপরে এই পাশে আবার একক বন্ধন। তাইলে দেখো এই কার্বনও 4 যুগী হয়েছে, আবার এই কার্বনও 4 যুগী। তাইলে এখানে জৈব যৌগ মানে হলো কার্বনের যোজনী 4। আচ্ছা, এই 6টা হাইড্রোজেনের থেকে একটা হাইড্রোজেন আমি রিপ্লেস করেছি কি দিয়ে? মিথাইল দিয়ে। অতএব এটাকে আমরা বলবো মিথাইল বেঞ্জিন। এই মিথাইল বেঞ্জিনের আরেকটা নাম হলো টলুইন। তারপরে যেমন দেখো এই দুটো CH3 মূলক যদি থাকে, তাইলে এটার নাম হলো জাইলিন। এটার নাম জাইলিন, অথবা অর্থো ডাইমিথাইল 1,2 ডাইমিথাইল বেঞ্জিন। 1,2 ডাইমিথাইল বেঞ্জিন মানে আমি যদি এখানে 1 বসাই, এটা 2 বসাই, এটা 3 বসাই, এটা 4, তারপরে এটা 5, এটা 6, তাইলে এক নং পজিশনে একটা মিথাইল মূলক, 2 নং পজিশনে একটা মিথাইল মূলক আছে। অতএব এটাকে আমরা বলি 1,2 ডাইমিথাইল বেঞ্জিন, অথবা এটাকে আমরা বলি অর্থ, ও আর অর্থ। অর্থ মানে হলো 1,2, কাছাকাছি, THO, অর্থ। আমি পরে অর্থ মেটা প্যারা দিয়েও নামকরণ করব। এটার নাম হলো অর্থো ডাইমিথাইল বেঞ্জিন অথবা 1,2 ডাইমিথাইল বেঞ্জিন। আর এটার শিল্প নাম বা ব্যবহারিক ক্ষেত্রে এটার নাম হলো জাইলিন। এটা হলো অর্থ জাইলিন। এই ও দিয়ে কি বোঝায়? অর্থ। ও দিয়ে অর্থ বোঝায়। তো কি বুঝতে পেরেছো? হ্যালো, এখন এরোমেটিক যৌগ সম্পর্কে, এরোমেটিক যৌগের যে সংজ্ঞা, এরোমেটিক যৌগের সংজ্ঞাটা দিয়েছে একজন বিজ্ঞানী, তার নাম হলো ডিবাই হাকেল। ডিবাই হাকেল। এই যে হাকেল, এই হাকেল তত্ত্ব কি? এটা পরীক্ষায় আসে। হাকেল তত্ত্বটা কি? পরীক্ষায় আসে। হাকেল তত্ত্ব অনুযায়ী এরোমেটিক যৌগের সংজ্ঞাটা কি? একটু পরে শোনাবো আমাকে এখান থেকে। হ্যালো, বিজ্ঞানী হাকেল একটা সংজ্ঞা দিয়েছে। সে বলছে যে যেসব যৌগের চক্রাকার সমতলীয় যৌগ, কি চক্রাকার? সমতলীয় যৌগ। এই যে দেখো, অ্যারোমেটিক যৌগের অণুতে এক বা একাধিক সমতলীয় চক্রাকার কাঠামো থাকে, যার উপরে ও নিচে 4n+2 সংখ্যক কি থাকে? সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। আচ্ছা, যেমন দেখো বেঞ্জিনের কথাই বলি, বেঞ্জিন একটা অ্যারোমেটিক যৌগ। এখন এখানে এটা হলো বেঞ্জিন, বেঞ্জিনের মধ্যে এটা হলো চক্রাকার। তাইলে এইখানে একটা দ্বিবন্ধন আছে, তারপরে আছে কি? এইখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, তাই না? আচ্ছা, তারপরে এই দ্বিবন্ধনটা কি হয়? এটা ঘুরে যায়, এই দ্বিবন্ধনটা ঘুরে যায়, অর্থাৎ এইটা সঞ্চরণশীল, অর্থাৎ এইটা যখন এখানে আসে তখন এই বন্ধনটা যায় এখানে, আর এই বন্ধনটা চলে যায় এখানে। তাইলে আমি আবার আরেকটা অ্যারোমেটিক স্ট্রাকচার পাই বেঞ্জিনের। দেখো এইখানে, তাইলে এই দ্বিবন্ধনটা এখানে চলে আসছে, তাইলে আমরা কি পাবো? দেখো এই দ্বিবন্ধনটা এখানে চলে আসছে, আর এইটা আসছে এখানে, তাইলে এটা হবে এইরকম, আর এইটা চলে যাবে এখানে। তাহলে দেখো এই পাই বন্ধনটা কি করছে? ঘুরছে। পাই বন্ধনটা ঘুরছে। আমি এইটার ছবিটা একটু দেখাই।
এই যে দেখো এখানে এই ছবিটায় একটু দেখো, হ্যালো, এই ছবিটা দেখো, এখানে পাই বন্ধনটা কি হচ্ছে, ঘুরছে। এটা একটা চক্রাকার কাঠামো, এই পাই বন্ধনটা কি হচ্ছে, এইখানে যাচ্ছে, আবার এইটা যখন এইটা এখানে আসতেছে তখন এইটা যাবে এখানে, আর এইটা যাবে এখানে, তাইলে আমরা কি পাবো, এইটা পাবো। আবার এইটার বেলায় এখানে যদি এটা আসে তখন এইটা এখানে চলে যায়, আবার এইটা এখানে চলে যায়। তাইলে আমরা এটা কি বলি, পাই বন্ধনের সঞ্চরণশীলতা, পাই বন্ধনের সঞ্চরণশীলতা। তাহলে বেঞ্জিন একটা অ্যারোমেটিক যৌগ, এটা আমরা কিভাবে বলবো, এটার অণু চক্রাকার সমতলীয় চ্যাপ্টা, এর মধ্যে সঞ্চরণশীল কি আছে, পাই ইলেকট্রন মেঘ আছে, এবং এই ইলেকট্রন মেঘের সংখ্যা হলো কয়টা, 4n+2 সংখ্যক। কত, 4n+2 সংখ্যক। এই 4n+2টা কি বলা হয়, হাকেল সংখ্যা। 4n+2টাকে কি বলা হয়, হাকেল সংখ্যা। বুঝতে পেরেছো? এখন এই n এর মান কি হবে, n এর মান 0 থেকে তোমার 1 2 3, এই যে n এর মান হবে 0 অথবা 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আমি তাইলে এই যে সঞ্চরণশীল, তাইলে এইটা কি, এই পাই বন্ধনটা সব জায়গায় আছে না? এই কারণে আমরা বেঞ্জিন লেখার সময় কি করি, মাঝে একটা গোলা দেই। এই গোলা দিলে কি বুঝায় বলো দেখি, পাই বন্ধন আছে। পাই বন্ধনটা কি সঞ্চরণশীল অবস্থায় আছে। আচ্ছা, এইখানে দেখো এইটার নাম হলো সাইক্লোপ্রোপিন আয়ন। দেখো এখানে পাই বন্ধনটা যদি এইদিকে যায় তখন পজিটিভ চার্জটা চলে আসে এদিকে, তাই না? এই যে এইটা পাইলাম। আবার দেখো এই পাই বন্ধনটা যখন এইখানে যায় তখন এইটা চলে আসে এইখানে, তাইলে এইটা পাই। তাইলে এখানে কি সঞ্চরণশীল পাই ইলেকট্রন, মানে আবার দেখো এইটা যদি আবার উল্টার দিকে যায়, এইটা যদি এদিকে যায় তখন আবার এই পজিটিভ চার্জটা চলে আসে কোথায়, এখানে, তাই না? তাইলে আবার এইটা পাই, এইটা থেকে আবার এইটা পাই। তাইলে এইখানে আমরা দেখলাম যে 4n+2 এর মান কি হবে, 0 হবে। 0 হবে না 2 হবে, 2 হবে, কারণ পাই ইলেকট্রন হলো এখানে দুটো। আচ্ছা, আমি পরে প্রথম দিকে আবার যাই, হাকেল তত্ত্বটা তোমাদের বোঝানো দরকার। হ্যালো, এই যে পাই ইলেকট্রনটা এখানে যাবে, এইটা যাবে এখানে, এইটা আসবে এখানে, এইভাবে ঘুরবে। হাকেল তত্ত্বটা একটু পরে শোনাও আমাকে, দেখো এখন পরে বুঝতে পারো কিনা। এখানে 1 নম্বর পয়েন্টটা, এই যে এখান থেকে পড়ো, এখান থেকে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মসমূহ, এখান থেকে পড়ো তো, হাকেল তত্ত্ব পরীক্ষায় আসে। জি স্যার, অ্যারোমেটিক যৌগ সমূহের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মসমূহ তথা অ্যারোমেটিকত্ব ব্যাখ্যায় 1900 অ্যারোমেটিকত্ব, এটা হবে, এখানে ভুল হয়েছে, ক আছে এখানে একটা, অ্যারোমেটিকত্ব বা ইংরেজিতে বলা হয় অ্যারোমেটিসিটি, এখানে কি আছে একটা ক, এটা অ্যারোমেটিকত্ব, ক আছে এখানে। অ্যারোমেটিকত্ব ব্যাখ্যায় 1931 সালে জার্মান পদার্থবিদ ও ভৌত রসায়ন ইরিক হাকেল একটি তত্ত্ব বা নিয়ম প্রদান করেন। হাকেলের নাম অনুসারে একে হাকেলের নিয়ম বা হাকেল তত্ত্ব, হাকেল রুল বলা হয়। পরবর্তীতে অনেক বিজ্ঞানী হাকেল তত্ত্বের অনুরূপ তত্ত্ব প্রদান করে যা 4n+2 রুল নামে পরিচিত। হাকেল তত্ত্ব বা এইখানে দেখো এই 4n+2, এই এনটা কি, এন হলো একটা গুণিতক রাশি, এটা কি হতে পারে, এন এর মান 0 হতে পারে অথবা, আচ্ছা যেমন দেখো একটা যৌগের মধ্যে একটা তো পাই বন্ধন থাকতে পারে, তাহলে একটা সিগমা বন্ধনের পাশাপাশি কয়টা পাই বন্ধন থাকবে, একটা পাই বন্ধন থাকবে না? জি স্যার। একটা দ্বিবন্ধন যদি থাকে একটা যৌগের মধ্যে তাইলে একটা পাই বন্ধন থাকবে না?
আর যদি জি দুইটা স্যার। দ্বিবন্ধন থাকে পাই বন্ধন কয়টা হবে? মনে করো এখানে একটা দ্বিবন্ধন, তারপরে আবার এদিকে আর একটা দ্বিবন্ধন, তাইলে দুটো পাই বন্ধন থাকবে, তাই না? আর যদি তিনটা দ্বিবন্ধন থাকে এরকম, তাহলে তিনটা পাই, দুইটা পাই আর একটা সিগমা। না তিনটা পাই বন্ধন মানে এইখানে একটা পাই, তারপরে এইখানে একটা পাই, এখানে একটা পাই, তাই না? তো তাইলে এখন দেখো এখানে পাই ইলেকট্রন কয়টা? এই পাই ইলেকট্রন হলো এখানে 6টা, পাই ইলেকট্রন সমান সমান এখানে হলো 6। এই পাই ইলেকট্রনের সংখ্যাটাই হলো হাকেল সংখ্যা। পাই ইলেকট্রনের সংখ্যাই কি বলো দেখি? হাকেলের হাকেল সংখ্যা। সংখ্যা। এখন দেখো এন এর মান 0 হলে এই পাই ইলেকট্রনের সংখ্যা কয়টা হবে? দুইটা হবে না? আর যদি 1 হয় তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা কয়টা হবে? 1 হলে তো 4টা হবে। কেমনে? 4, 4 আর 2 এ, ও 6টা হবে, হ্যাঁ সরি। হ্যাঁ। তারপরে যদি এই এই এন এর মান যদি 2 হয় তাইলে এই 4n + 2 = কত হবে? 10টা হবে। 10টা হবে, তাই না? তাহলে সোজা কথা, এই এন এর মান কি কি হতে পারে? 0, 1, 2 এরকম ভাবে উপর দিকে যাবে, তাই না? 0 হইলে তোমার 4n + 2 = মান হবে 2, আর যদি 1 হয় তাহলে এটার মান হবে 6, তারপরে 2 হলে এটার মান হবে 10। তাহলে হাকেল সংখ্যাগুলো কি কি? 2, তারপরে হলো 6, তারপরে হবে 10। তাহলে যেসব যৌগের মধ্যে 2টা, 6টা অথবা 10টা সঞ্চরণশীল পাই ইলেকট্রন ম্যাক থাকবে সেগুলি হলো অ্যারোমেটিক যৌগ। বুঝতে পেরেছো? আবার তাইলে এই সংজ্ঞাটা একটু পড়ো, পড়ো দেখি একটু, এখান থেকে পড়ো। এটাকে আমরা কি বলি? 4n + 2 রোল। এই যে হাকেল তত্ত্ব বা 4n + 2 রোল নিয়ম অনুযায়ী 1 নম্বরটা কি একটু বলো দেখি। অ্যারোমেটিক যৌগের অণুতে এক বা একাধিক সমতুল্য চক্রাকার কাঠামো থাকে যার উপর ও নিচে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন মেঘ থাকে। আচ্ছা, সঞ্চরণশীল ইংরেজিতে বলা হয় ডিলোকালাইজড। সঞ্চরণশীল, সঞ্চরণশীল মানে কি? এক জায়গায় এটা স্থির না। এই যে দেখো বেঞ্জিনের মধ্যে আমরা দেখলাম যে এইখানে একটা পাই বন্ধন আছে, তারপরে আছে এখানে একটা একক বন্ধন, তারপরে হলো এখানে একটা ডাবল বন্ড, তারপরে আবার একক বন্ধন, তারপরে হলো আবার ডাবল বন্ড, তাই না? তারপরে হলো একক বন্ধন। তাইলে এই এই পাই ইলেকট্রনটা যখন এইখানে যায় তখন দেখা যায় যে এইটা চলে আসে এখানে, আর এইটা তখন চলে যায় এখানে। তাইলে কি হচ্ছে? পাই ইলেকট্রন ম্যাকটা ঘুরছে, তাই না? তো তাইলে এই জিনিসটাকে আমরা বলি সঞ্চরণশীলতা। এটাকে আমরা কি বলি? সঞ্চরণশীলতা। ইংরেজিতে কি বলা হয়? ডিলোকালাইজেশন। ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, ইলেকট্রন ক্লাউড বা পাই ইলেকট্রন। আচ্ছা, পরের পয়েন্টটা একটু দেখো, এই 2 নম্বর পয়েন্টটা একটু পড়ো দেখি। 2, 4n+2 হলে হাকের হাকেল সংখ্যা বা সংখ্যা বা সমতলীয় চক্রাকার কাঠামোতে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা। এই হাকেল সংখ্যাটা কি তাইলে অ্যাকচুয়ালি? হ্যালো, হাকেল সংখ্যাটা হলো সমতলীয় চক্রাকার কাঠামোতে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা। 4n+2 হলো হাকের সংখ্যা বা সমতলীয় চক্রাকার কাঠামোতে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা। হাকের সংখ্যায় n এর মান 0 এবং 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। হাকের সংখ্যাগুলো হলো 2, n = 0, 6, n = 1, 10, n = 2, 14, n = 3 ইত্যাদি। আচ্ছা, হাকেল সংখ্যায় যে n এর মানটা কি কি হতে পারে? 1, 2, 3, মানে 0 এবং 1, 2, 3 আরো অনেক। আচ্ছা, 0 কেন বলো দেখি? 0 এখন ব্যাপার হয়েছে একটা পাই ইলেকট্রন যদি থাকে,
আমি আবার দেখাই, পাই ইলেকট্রন তো পাই বন্ধন মিনিমাম একটা থাকতেই হবে, পাই বন্ধন একটা থাকতেই হবে। যেমন দেখো একটা পাই বন্ধন যদি থাকে তাইলে এখানে এখানে এইটা হলো পাই বন্ধন, এই পাই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে? এখানে এই পাই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে না? জি স্যার। আচ্ছা, তাইলে এখন এই 4n + 2 সমান সমান কি হতে পারে? 2 হতে পারে। তাহলে 4n + 2 = 2। তাইলে n এর মান কত 2 দাঁড়ায় বলো দেখি? 0। n = 0, তাই না? n জি = স্যার। হলো 0। তুমি এটা হিসাব করে দেখো, তাহলে 4n = হলো 0, 4n = 0, তাহলে n = কি পাচ্ছি আমি? n = 0, তাই না? আচ্ছা, জি স্যার। আমি এখানে দেখো এই যে এইটা আমি একটা যৌগ লিখলাম, এটা হলো সাইক্লোপ্রোপিন আয়ন। এটা এখানে এখানে প্লাস চিহ্ন, এই যৌগটার নাম কি? সাইক্লোপ্রোপিন আয়ন। এটার নাম সাইক্লোপ্রোপিন আয়ন। এখানে পাই ইলেকট্রন কয়টা? দুইটা। এখানে পাই ইলেকট্রন হলো দুইটা, অতএব এইখানে n এর মান কত? 0। এখানে n এর মান 0। আচ্ছা বলো তো দেখি বেনজিনে n এর মান কত হবে? স্যার 3 হবে। বেনজিন এখানে আমি দেখাই, এটা হলো বেনজিন। বেনজিনে মোট পাই বন্ধন আছে কয়টা? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এখানে পাই ইলেকট্রন, পাই বন্ধন কয়টা বলো দেখি? স্যার 3টা। তিনটা পাই বন্ধনে, তিনটা পাই বন্ধনে মোট কয়টা পাই ইলেকট্রন আছে? 3 পাই 6টা। বন্ধন। 3 পাই বন্ধন, তিনটা পাই বন্ধন = কয়টা ইলেকট্রন? 6টা এটা হবে 3 × 2 = 6 পাই ইলেকট্রন, তাই না? জি স্যার। 6 পাই ইলেকট্রন, তাই না? জি তাইলে স্যার। এই যে তাইলে 4n + 2 = 6, তাই না? 4n + 2 = কি তাইলে? 6। 4n + 2 = 6। তাইলে n এর মান কত হবে? সমাধান করে বলো তো। স্যার n এর মান তো 3 হবে না? কেন 4n, না 6 না না থেকে সরি। 2 গেলে 4, তাহলে হ্যাঁ n এর হ্যাঁ। মান হলো 1, n = 1। 3.8। তাইলে আমরা দেখলাম যে বেনজিনের মধ্যে n এর মান কত? 1। বেনজিনের মধ্যে n এর মান 1। এইটা সমাধান করলে কি হয়? এই দুইটা যদি এদিকে যায় তাহলে থাকবে কত? 4। তাহলে 4n = 4, অতএব n = 1। কি বুঝতে পেরেছো? জি স্যার। তাইলে এখানে আমরা বলছি যে হাকেল সংখ্যাটা হলো 4n + 2। এই 4n + 2টা হলো কি? সমতলীয় চক্রাকার কাঠামোতে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা। তাহলে হাকেল সংখ্যা কি? সমতলীয় চক্রাকার কাঠামোতে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা। এটা হলো হাকেল সমতল। সংখ্যা। এখন এইটার মান কত হতে পারে? 2 থেকে 2 হতে পারে, আর কি হতে পারে দেখলাম? 6 হতে পারে, আর কি হতে পারে? তারপরে n এর মান যদি এখানে 1 1, এখানে n এর মান 2 বসাইলে এটা হয়ে যাবে 10, n এর মান 3 বসাইলে এটা হবে, এটার মান হবে 14। তাহলে হাকেল সংখ্যাগুলো কি কি? 2, 6, 10, 14। বুঝতে স্যার পেরেছো? আমাদের ইংলিশ ক্লাসের টাইম হয়ে গেছে স্যার। হ্যাঁ, আমি এখনই ছেড়ে দিচ্ছি। তো তাইলে হাকেল সংখ্যাটা, এই পয়েন্টটা একটু শেষ করে দিই আমি। দেখো এরোমেটিক 3 নম্বর পয়েন্ট, এরোমেটিক যৌগের চক্রাকার শিখলের প্রত্যেকটি পরমাণুর পি অরবিটালে বিদ্যমান অশেয়ারকৃত ইলেকট্রন চক্রাকার কাঠামোতে কি করে? পাই ইলেকট্রন মেঘের সৃষ্টি করে স্থিতিশীলতা বৃদ্ধি করে। যেমন দেখো এখানে কার্বন, প্রত্যেকটা কার্বন হলো sp2 সংকরিত, sp2। sp2 হলে এখানে প্রত্যেকটাতে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন
পিজেড অরবিটালটা থেকে যায় অসংকুরিত অবস্থায়, পিজেড অরবিটালটা কি থেকে যায়, অসংকুরিত অবস্থায় থেকে যায়। তাহলে এই যে 6টা কার্বন প্রত্যেকের একটা করে অসংকুরিত তোমার পিজেড অরবিটাল আছে, এবং এই অরবিটাল গুলোর পার্শ্বীয় অধিক্রমণের ফলে কি হয়, পাই বন্ধন তৈরি হয়, এবং এই পাই বন্ধনের ইলেকট্রন গুলো উপর তলের উপরে ও নিচে কি করে চক ঘুরতে থাকে। এই জিনিসটাকে আমরা বলি ডিলোকালাইজেশন। এই যে এই গোলাটা দিয়ে বোঝায় ইলেকট্রন ঘুরছে তলের উপরে আর নিচে। এই তাহলে হাকেল তত্ত্বানুযায়ী 4n+2 যেমন সাইক্লোপ্রোপিন আয়ন, বেনজিন, ফিওরান, থায়োফিন, ন্যাপথলিন, এগুলো সবই হলো অ্যারোমেটিক যৌগ। হাকেল তত্ত্বের 3টা পয়েন্ট ভালো করে পড়বে। হ্যাঁ, 1 নম্বর হলো কি, একটা যৌগের অণু কি হবে যদি চক্রাকার সমতুলীয় হয়, তারপরে ওই চক্রাকার সমতুলীয় কাঠামোতে যদি 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন ম্যাগ থাকে, তাইলে সেটা অ্যারোমেটিক যৌগ। এখানে 4n+2টা হলো হাকেল সংখ্যা, যার মধ্যে n এর মান 0 অথবা 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে। তাইলে এখানে n এর মান 0 হইলে হাকেল সংখ্যাটা হলো 2, n এর মান 1 হইলে হাকেল সংখ্যা 6, n এর মান 3 হলে 2 হলে হাকেল সংখ্যা 10, 3 হলে 14। এই তো, থ্যাংক ইউ তোমাকে, পরের ক্লাস পড়ো।